হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমরা সংবিধানের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল এর বাংলা ডিরেক্টিভ প্রিন্সিপাল কি। তাহলে প্রথমে আমরা ডিপিএসপি কে সংক্ষেপে বলা হয় কি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা যেটাকে আমরা বাংলায় বলছি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, এটা আমাদের সংবিধানের কোন পার্টে আছে? এটা আমাদের সংবিধানের পার্ট 4 এ এটা সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। কি কোন পার্টে? পার্ট 4। আমাদের সংবিধান বর্তমানে কতগুলো পার্ট? 25 পার্ট। The 4 part describe the DPSP or Directive Principle of State Policy. But এই যে ডিপিএসপি টা, এটা আমাদের সংবিধানের কোন কোন আর্টিকেল গুলো ডিপিএসপি কে নিয়ে ডিল করে? 36 to 51। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আমাদের আর্টিকেল গুলো ডিপিএসপি কে নিয়ে ডিল করে। তাহলে এই যে ডিপিএসপি যে ধারণাটা, এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কারণ আমাদের সংবিধান আমরা আগেই জেনেছি, আমাদের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে বা টোকা হয়েছে। তাহলে এই যে ডিপিএসপি ধারণাটা আমরা কোথা থেকে পেয়েছি? কোথা থেকে? borrowed from কোথা থেকে? আয়ারল্যান্ড। বা আইরিশ কনস্টিটিউশন থেকে আমাদের এই সংবিধানের যে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই ধারণাটা নেওয়া হয়েছে। কত? এই যে আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন 1937 সালে যে আইরিশ কনস্টিটিউশন, সেখান থেকে আমাদের যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই ধারণাটা নেওয়া হয়েছে। এবং এটা এই যে আইরিশ বা আয়ারল্যান্ড কিন্তু এই যে এটাকে কপি করেছে কোথা থেকে? স্পেনিশ কনস্টিটিউশন থেকে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমাদের দেশ ইন্ডিয়া এই ডিপিএসপি ধার করেছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। বাট আয়ারল্যান্ড এটাকে কোথা থেকে কপি করেছে? স্পেনিশ কনস্টিটিউশন থেকে। স্পেনের যে সংবিধান, সেখান থেকে আয়ারল্যান্ড কিন্তু এই সংবিধানের এই ডিপিএসপি ধারণাটা কি করেছে? বড় করেছে। ক্লিয়ার? এরপর এই যে ডিপিএসপি কে বি আর আম্বেদকর, আমাদের ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন? বি আর আম্বেদকর এই যে প্রিন্সিপাল গুলো যে নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল, রাষ্ট্রের যে নির্দেশাত্মক নীতিগুলোকে বি আর আম্বেদকর কি বলেছেন? নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের নোবেল ফিচার্স কোনগুলোকে বলা হয়? নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নোবেল ফিচার্স অফ কনস্টিটিউশন কে বলেছে? ডক্টর বি আর আম্বেদকর। ক্লিয়ার? তাহলে বি আর আম্বেদকর এই যে আমাদের সংবিধানের ডিপিএসপি গুলোকে কি বলেছেন? নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার? আমাদের এই যে ডিপিএসপি কি কন্টেন্ট করে? ডিপিএসপির মধ্যে কি আছে? ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের যেটা ফিলোসফি, যেটা দর্শন, ভারতের সংবিধানের যেটা দর্শন, সেটাকে নিয়ে কি করে? ফিলোসফি অফ দ্য
philosophy of the constitution। আমাদের সংবিধানের ফিলোসফি কি করে কন্টেন করে আমাদের এর মধ্যে হবে which part of our constitution contain the philosophy of Indian constitution, DPSP and fundamental rights। তাহলে ফার্স্ট আমরা এখানে আগে ফান্ডামেন্টাল রাইটস পেয়েছিলাম, ফিলোসফি সম্পর্কে ভারতীয় সংবিধানের ফিলোসফি সম্পর্কে বলে, আর ডিরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসি এটাও কিন্তু আমাদের সংবিধানের ফিলোসফি সম্পর্কে বলে। ক্লিয়ার? এবং এই জন্য এই ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, এই জন্য গ্রিনফিল্ড অস্টিন বলেছেন কি এই যে ডিপিএসপি কে এবং ফান্ডামেন্টাল রাইটস কে এটাই কি বলে কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন বলে বর্ণনা করেছে। কি কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন। অস্টিন কি বলেছেন? কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন কাকে বলেছে? আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস কে এবং ডিপিএসপি কে গ্রিনফিল্ড অস্টিন কি বলেছেন? কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন। ক্লিয়ার? এই যে আমাদের সংবিধান, এই আমাদের সংবিধানের মধ্যে ডিপিএসপি কে ইনক্লুড করার পারপাসটা কি ছিল? তাহলে আমাদের সংবিধানের মধ্যে এটাকে ইনক্লুড করার পারপাস ছিল কি? এটার মেন উদ্দেশ্য ছিল আমাদের সমাজের মধ্যে সোশ্যাল এবং ইকোনমিক যে ডেমোক্রেসি এটাকে এস্টাবলিশ করা। কি এস্টাবলিশ the social and economic democracy। তাহলে কি আমাদের কি দেশে আমাদের ভারতে সোশ্যাল এবং যে ইকোনমিক ডেমোক্রেসি এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংবিধানের মধ্যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসিকে ইনক্লুড করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপল ইনক্লুড করা হলো, তাহলে আমাদের সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপল বা রাষ্ট্রের নির্দেশিত নীতির সংখ্যা কতগুলো? 17। 17টা টোটাল কি আছে আমাদের রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি আছে। ক্লিয়ার? তাহলে আমাদের সংবিধানের ডিপিএসপি যে আছে তার ফিচার্স গুলো কি কি? ফিচার্স গুলো হলো ফিচার্স ডিপিএসপি ফিচার্স গুলো কি কি? ডিপিএসপি ফিচার্স গুলো হলো ফার্স্ট এটা জানতে হবে ডিপিএসপিস আর নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল। ফার্স্ট কি বললাম? নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল ফার্স্ট। সেকেন্ড কি? নট জাস্টিসেবল ইন নেচার। Third ki DPSP constitute a very comprehensive economic, social and political program for a moderate democratic state. Fourth ki bollam instrument of instruction. DPSP is the resemble of instrument of instruction. That are the features of India DPSP. Clear? The first ki bollam DPSP are not enforceable in court of law. Second, not justiciable in nature. Third ki DPSP constitute very comprehensive economic, social and political program for the democratic state. Third bollam fourth ki it resemble the instrument of instruction enumerated by the Government of India Act 1935. Clear? এগুলো আমাদের ফিচার্স গেল। তাহলে এই যে ডিপিএসপি কে মেইনলি আমাদের প্রিন্সিপাল গুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। ডিপিএসপি কে তিনটে কি ভাগে ভাগ করা হয়েছে আমাদের সংবিধানে? সোশ্যালিস্ট প্রিন্সিপাল, গান্ধীয়ান প্রিন্সিপাল আর লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। কি সোশ্যালিস্ট প্রিন্সিপাল ক্লাসিফিকেশন। কি সোশ্যালিস্ট, গান্ধীয়ান আর লিবারাল ইন্টেলেকচুয়াল। তাহলে প্রথমে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল।
তাহলে সোশ্যালিস্ট প্রিন্সিপাল কি? এই যে প্রিন্সিপাল গুলো, এই প্রিন্সিপাল গুলো কি রিফ্লেক্ট করে? আইডিওলজি অফ সোশ্যালিজম, তাই তো? তাহলে প্রথমে আমরা চলে আসবো এটা, ইট রিফ্লেক্টস the ideology of socialism, তাই তো? এটা কি রিফ্লেক্ট করে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে কোশ্চেন আসতে পারে एग्जाम में, which principle of DPSP reflects the ideology of socialism? That is social principles, clear? এবং এটা এই যে এগুলো কোথায় আমরা কোথায় দেখতে পাই? ইট লে ডাউন দ্য ফ্রেমওয়ার্ক অফ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট স্টেট। সোশ্যালিস্ট স্টেটে এই প্রিন্সিপাল গুলো আমরা দেখতে পাই, ক্লিয়ার? তাহলে আমাদের এই যে সংবিধানের মধ্যে ডিপিএসপি যে সোশ্যালিস্ট যে প্রিন্সিপাল গুলো আছে তার মেন লক্ষ্য কি ছিল? মেন লক্ষ্য ছিল প্রোভাইডিং ইকোনমিক জাস্টিস অ্যান্ড দ্য সেট ফোর্থ টুয়ার্ডস ওয়েলফেয়ার স্টেট। ইকোনমিক জাস্টিস, সোশ্যাল এবং যে ইকোনমিক জাস্টিস সেটা প্রত্যেকটা মানুষকে কি করা, প্রদান করার জন্য এটা কি এটাদের মেন লক্ষ্য ছিল কি এই সোশ্যালিস্ট এবং ইকোনমিক জাস্টিস দেওয়া। তাহলে কি নেক্সট আমরা পেয়ে গেলাম এম। তাহলে হোয়াট ইজ দ্য এম অফ সোশ্যালিস্ট প্রিন্সিপাল অফ ডিপিএসপি? It providing social and economic justice and the set path towards the welfare state, clear? তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? এটা কি রিফ্লেক্ট করে? আইডিওলজি অফ সোশ্যালিজম। এটার এম কি, এটা লক্ষ্য কি? সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস এবং 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 কি এবং ওয়েলফেয়ার স্টেটের একটা নির্দিষ্ট পথ তৈরি করে দেওয়া। এটা কি এর মেন লক্ষ্য? কার লক্ষ্য? সোশ্যালিস্ট প্রিন্সিপালের লক্ষ্য। এবং এটা কোথায় আমরা দেখতে পাই? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট স্টেটে আমরা এটা দেখতে পাই, ক্লিয়ার? তাহলে আমরা পেলাম আমাদের সোশ্যালিস্ট প্রিন্সিপালের এম পেলাম, আর এখানে পেলাম কি রিফ্লেক্ট করে। তাহলে আমাদের সংবিধানে বলা আছে ডিপিএসপি 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল গুলো ডিপিএসপি নিয়ে ডিল করে বা ডিপিএসপি বিলং করে। তাহলে এই যে 36 থেকে 51 এর মধ্যে সোশ্যালিস্ট প্রিন্সিপাল নিয়ে বা কোন কোন আর্টিকেল গুলো এই সোশ্যালিস্ট প্রিন্সিপালের সাথে রিলেটেড, তাহলে কোন কোন আর্টিকেল গুলো আমরা দেখে নেব। আর্টিকেল রিলেটেড উইথ সোশ্যালিস্ট প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপালের সাথে কোন কোন আর্টিকেল গুলো রিলেটেড। প্রথমে আমরা চলে যাব আর্টিকেল 38। কোন কোন আর্টিকেল গুলো বলছি? আর্টিকেল 38, আর্টিকেল 39, আর্টিকেল 39A, 41, 42, 43, 43A এবং 47। এরপর আসবো আমরা এই প্রত্যেকটা আর্টিকেল যেগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আমরা চলে আসবো আর্টিকেল 38। তাহলে সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে কোন কোন আর্টিকেল গুলো বললাম? 38, 39, 39A, 41, 42, 43, 43A এবং 47 এই আর্টিকেল গুলো সোশ্যালিস্ট প্রিন্সিপালের সাথে রিলেটেড। তাহলে প্রথমে আমরা চলে আসবো আর্টিকেল 38। আর্টিকেল 38 এ কি বলা হচ্ছে? এই আর্টিকেল 38 এ বলা হচ্ছে জনগণের কল্যাণের জন্য সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে কারা? রাষ্ট্র। কি করবে? টু প্রমোট দ্য ওয়েলফেয়ার পিপল বাই সিকিউরিং সোশ্যাল অর্ডার, প্রিএম্বল জাস্টিস, কি কি থাকবে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, অ্যান্ড মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিস, ইনকাম, স্ট্যাটাস, ফ্যাসিলিটিস। মানে কি করবে? জনগণের কল্যাণে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলাগুলো যেগুলো সেগুলো কি করবে? সংরক্ষণ করবে। সেটা বলা হচ্ছে কত নম্বর আর্টিকেলে? যেটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 38 এ। আর্টিকেল 38 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 38 এ জনগণের কল্যাণ। তাহলে আমরা যেটা কি বললাম পুরো আর্টিকেলটা আমরা এটা ডেসক্রাইব করে নি কি? টু প্রমোট দ্য ওয়েলফেয়ার স্টেট অফ দ্য পিপল বাই সিকিউরিং এ সোশ্যাল অর্ডার অ্যান্ড প্রিএম্বল জাস্টিস বাই দ্য সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল and the minimize inequalities, income, status and facilities and the opportunities. That's all. তাহলে কি? ইনকাম ইনইকুয়ালিটি থাকা যাবে না, ইনকামে ইনইকুয়ালিটি থাকা যাবে না, স্ট্যাটাসে ইনইকুয়ালিটি থাকা যাবে না এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে ইনইকুয়ালিটি থাকা যাবে না। এগুলো কিন্তু রাষ্ট্র প্রদান করবে। এটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 38 এ, ক্লিয়ার? আর্টিকেল 39, আর্টিকেল 38 পেয়ে গেলাম। এরপর চলে আসবো আর্টিকেল 39।
আর্টিকেল 39 কি বলছে? রাষ্ট্র এই যে 39 বলছে কতকগুলি কি করবে, কতকগুলি কার্য জনতার জন্য কিছু আদর্শজনিত কাজ পালন করবে। সেই কাজগুলো কি কি সেটা আমরা আসবো। তাহলে আমাদের 39 কি হচ্ছে, কতকগুলি রাষ্ট্র আদর্শজনিত কাজ পালন করবে, মানে সার্টেন প্রিন্সিপাল অফ পলিসি আর ফলোড বাই দ্য স্টেট। তাহলে কিছু প্রিন্সিপাল অফ পলিসির কথা বলা হচ্ছে এখানে। কি বলা হচ্ছে? প্রিন্সিপাল অফ পলিসি। আর্টিকেল 39 এ এই কথাটা বলা হচ্ছে কি, প্রিন্সিপাল অফ পলিসি, কতগুলি কার্য। তাহলে কাজগুলো কি কি? প্রথমে বলা হচ্ছে টু রাইট টু এডুকেট দ্য মিনস অফ লাইভলিহুড অ্যাজ দ্য সিটিজেন্স। প্রত্যেকটা মানুষের এই যে জীবন সংরক্ষণ ব্যাপারগুলো কি করবে, কি করবে, পালন করবে স্টেট, রাষ্ট্র। তাহলে কি, দ্য রাইট টু এডুকেট মিনস অফ লাইভলিহুড ফর অল দ্য সিটিজেন্স। ফার্স্ট একটা কাজ পেলাম। সেকেন্ড কি, to equitable the distribution of material resources in the country of the common goods. Second পেলাম। Third কি, prevention of concentration of wealth and means of production. Third কি, equal pay for equal work for men and women, এটা একটা পেলাম। and preservation of health and strength of the workers children against the forcible abuse. 5 নাম্বার পেলাম। লাস্ট কি, opportunities for the healthy development of the children. তাহলে কি আমরা এই যে 6টা কার্য, এই কার্যাবলীগুলো বলা হচ্ছে কি, প্রিন্সিপাল অফ পলিসি, এগুলো কে পালন করবে, কতগুলি আদর্শজনিত কাজ পালন করবে রাজ্য, এটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 39 এ। এটা আমাদের সোশ্যালিস্ট, এগুলো কিসের মধ্যে পড়ছে, সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে। তো আর্টিকেল 39। এরপর আসবো আর্টিকেল 39 এর এ। আর্টিকেল 39 এর এ তে কি বলা হচ্ছে? আর্টিকেল 39 এ বলা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দিন দরিদ্রদের জন্য বিনা অর্থে কি আইনগত সাহায্য করতে হবে। কাকে? রাষ্ট্রকে। তাহলে রাষ্ট্র কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং যদি কোনো গরিব ব্যক্তি সে যদি তার কোনো আইনের সাহায্য প্রয়োজন পড়ে, রাষ্ট্র কিন্তু তাকে সাহায্য দেবে। কি, টু প্রমোট ইকুয়াল জাস্টিস এন্ড প্রোভাইড ফ্রি লিগ্যাল এইড টু দ্য পোর। এটা কে বলছে? কোন আর্টিকেল বলা হচ্ছে? আর্টিকেল 39। কি বলা হচ্ছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা, দিন দরিদ্রদের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান, এই বিষয়গুলো কি করবে? 39 এ এ বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের নির্দেশাত্মক নীতির মধ্যে পড়ছে আর্টিকেল 39 এ। ক্লিয়ার? এরপর আসবো আর্টিকেল 41, 41 নম্বর আর্টিকেল। আর্টিকেল 41 এ কি বলা হচ্ছে? কাজের জন্য কাজের সুরক্ষা দিতে হবে, টু সিকিউর রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন এন্ড দ্য পাবলিক অ্যাসিস্ট্যান্স ইনকামস অন আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস এন্ড ডিসেবলমেন্ট। তাহলে আর্টিকেল 41 এ কি বলা হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন সরকারি সহায়তার ক্ষেত্রে তাকে অধিকার দিতে হবে। ওল্ড এজ, সিকনেস, ডিসেবলমেন্ট, এই জায়গাগুলোতে তাকে কি করতে হবে? তাকে এইগুলোকে সিকিউর করতে হবে, এটা বলা হচ্ছে আর্টিকেল 41 এ। ক্লিয়ার? এরপর আসবো আর্টিকেল 42, 42 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমাদের রাষ্ট্র মানবিক কাজের পরিবেশ সৃষ্টি করবে এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় সাহায্য করবে। কি বলা হচ্ছে? রাষ্ট্র কি করবে? প্রয়োজনীয় কাজের জন্য পরিবেশ সৃষ্টি করা এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য। তাহলে কি করবে? প্রয়োজনীয় কাজের পরিবেশ সৃষ্টি করবে এবং প্রসূতিদের জন্য সাহায্য করবে। প্রসূতি যারা প্রেগন্যান্ট মহিলা, তাদের কি করবে? সাহায্য করবে। টু মেক প্রভিশন ফর দ্য জাস্ট এন্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক এন্ড ম্যাটারনিটি রিলিফ। এই যে দেখবে যারা চাকরি করার ক্ষেত্রে তাদেরকে ম্যাটারনিটি রিলিফ দেওয়া হয়, এটা কিন্তু আমাদের ডিপিএসপি এর মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে কি করবে? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য কি? কাজের পরিবেশ সৃষ্টি করা এবং ম্যাটারনিটি রিলিফ, প্রসূতিদের মাতৃত্বকালীন যে সুবিধাগুলো সেগুলো দিতে হবে। এটা কত নম্বর আর্টিকেল বলছে? এটা আমরা ডিসকাস করছি আর্টিকেল 42। এবং নেক্সট 43 তে কি বলা হচ্ছে? প্রত্যেক শ্রমিকের জীবন ধারণের জন্য উপযুক্ত মজুরি প্রদান করতে হবে, জীবনযাত্রার মান প্রদান করতে হবে এবং সামাজিক যে সাংস্কৃতিক যে সুরক্ষা, যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তাকে দিতে হবে। কি? টু সিকিউর লাইফ লিভিং ওয়েজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ and the social cultural opportunities for all the workers.
প্রত্যেকটি শ্রমিককে কি করতে হবে, জীবন ধারণের জন্য উপযুক্ত মজুরি, তার জন্য দেখবে প্রত্যেকটা গভর্নমেন্ট কি করে, প্রত্যেকটা স্টেট বলো সেন্ট্রাল বলো কি একটা মিনিমাম ওয়েজ লেবার অ্যাক্ট আনা হয়, মিনিমাম একটা বেতন দিতে হবে, উপযুক্ত পরিমাণে মজুরি প্রদান করতে হবে এবং জীবন ধারণ এবং মান উন্নয়নের জন্য সামাজিক এবং সাংস্কৃতিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো প্রত্যেকটা ওয়ার্কারকে দিতে হবে। এটা বলা হচ্ছে কত আমাদের আর্টিকেল 43 তে। ক্লিয়ার? আর্টিকেল 43 এর এ তে কি বলা হচ্ছে, আর্টিকেল 43 এর এ তে বলা হচ্ছে যেসব মানুষগুলো, যেসব শ্রমিকগুলো শিল্প কারখানা প্রশাসনে মানে ম্যানেজিং কমিটি থাকবে সেখানে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কি করতে হবে, একটা যেমন শিল্প প্রতিষ্ঠান সেখানে তো একটা কমিটি থাকে, সেই যে কমিটি থাকবে সেখানে শ্রমিকদের সুযোগ দিতে হবে। কি বলা হচ্ছে, টু টেক স্টেপ সিকিউর দ্য পার্টিসিপেশনস অফ দ্য ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। কি বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ওয়ার্কারকে ইন্ডাস্ট্রি যে ম্যানেজমেন্ট থাকবে সেখানে শ্রমিকদের কি করতে হবে, সুযোগ দিতে হবে। কিসের সুযোগ, ওখানে থাকার একটা সুযোগ দিতে হবে, যেটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 43 এ তে। ক্লিয়ার? এবং লাস্ট আমাদের যে সোশ্যালিস্ট প্রিন্সিপাল আর্টিকেল 47, 47 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, আর্টিকেল 47 এ বলা হচ্ছে কি, আর্টিকেল 47 আমাদেরকে বলছে রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে এবং পুষ্টির মান উন্নয়ন ঘটাবে। এটা আমাদের আর্টিকেল 47 বলছে কি, স্বাস্থ্যের মানের উন্নয়ন ঘটাবে এবং পুষ্টির যে মান তার উন্নয়ন ঘটাবে, টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন এন্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল ইন ইমপ্রুভ ফর হেলথ। কি রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কি দায়িত্ব, রাষ্ট্র প্রত্যেকটা মানুষের মধ্যে নিউট্রিশনের লেভেল সেটাই কি করবে, উন্নয়নের জন্য এবং জীবনযাত্রার মানের জন্য উন্নয়ন ঘটাবে এবং প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। এটা আমাদের আর্টিকেল 47 এ বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল পেলাম, আমরা টোটাল 8টা সোশ্যালিস্ট প্রিন্সিপাল পেলাম। ক্লিয়ার? আমরা 8টা সোশ্যালিস্ট প্রিন্সিপাল পেলাম। তাহলে আমাদের কোন কোন আর্টিকেল গুলো রিলেটেড, আর্টিকেল 40, 38, 39, 39A, 41, 42, 43, 43A এবং 47 এই আর্টিকেল গুলো আমাদের সোশ্যালিস্ট প্রিন্সিপাল নিয়ে ডিল করে। ক্লিয়ার? এরপর আমরা আসবো গান্ধিয়ান প্রিন্সিপাল। কি গান্ধিয়ান প্রিন্সিপাল, তাহলে এই যে গান্ধিয়ান প্রিন্সিপাল, তাহলে অ্যাকচুয়ালি গান্ধিয়ান যে প্রিন্সিপালটা এটা কিসের উপর বেস করে তৈরি, বেসড অন গান্ধিয়ান আইডিওলজি, গান্ধীজ আইডিওলজি। গান্ধীর আইডিওলজিকে বেস করে এই যে আমাদের সংবিধানের ডিপিএসপি এর মধ্যে গান্ধিয়ান প্রিন্সিপাল আছে, গান্ধীর আইডিওলজিকে বেস করে কি করা হয়েছে, এই গান্ধিয়ান আইডিওলজি, গান্ধিয়ান প্রিন্সিপাল গুলোকে তৈরি করা হয়েছে। এখানে কি হচ্ছে, এখানে গান্ধীর যে ড্রিম গুলোকে সেগুলোকে ফুলফিল করার জন্য এবং তার যে আইডিয়া গুলোকে সেগুলোকে ফুলফিল করার জন্য, এই জন্য আমাদের গান্ধিয়ান প্রিন্সিপালকে অ্যাড করা হয়েছে কি, to order to fulfill the dreams of Gandhi and some of his ideas included in the Gandhian principle. তাহলে গান্ধিয়ান প্রিন্সিপালের মেইন লক্ষ্য হচ্ছে গান্ধীর ড্রিমকে পূরণ করা এবং গান্ধীর যে আইডিয়াগুলো সেগুলোকে ফুলফিল করার জন্য কি এই গান্ধিয়ান প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এই গান্ধিয়ান প্রিন্সিপালের সঙ্গে কোন কোন আর্টিকেল রিলেটেড, আর্টিকেল 40, আর্টিকেল 43, 43B, 46, 47 এবং 48। তাহলে অনেকের প্রশ্ন আসবে যে আর্টিকেল 47 বা আর্টিকেল 43 সোশ্যালিস্ট প্রিন্সিপালে বললেন, তাহলে এখানে কেন আসছে? হ্যাঁ অবশ্যই, কারণ একটা আর্টিকেলের কিছুটা পার্ট আছে সোশ্যালিস্টে এবং ওখানে ইনক্লুড করা হয়েছে আবার কি গান্ধিয়ান প্রিন্সিপালকে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমেই চলে আসবো যেটা আর্টিকেল 40। আর্টিকেল 40 তে কি বলা হচ্ছে, সেট আপ পঞ্চায়েত রাজ সিস্টেম বা লোকাল গভর্নমেন্ট। কি করা হচ্ছে,
পঞ্চায়েত রাজ সিস্টেমে যে কথাটা সেটা বলা হয়েছিল আর্টিকেল 40 তে, গান্ধীর একটা ধারণা। তো আর্টিকেল 40 আমরা পুরো ক্লিয়ারলি যদি ডেসক্রাইব করা যায় কি এখানে কি বলা হচ্ছে, টু অর্গানাইজ দ্য ভিলেজ পঞ্চায়েত and endow them the necessary powers and the authority to enable them the function of units at the self government। কি বলা হচ্ছে, এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটাকে সেট আপ করতে হবে, এটা গান্ধী কিন্তু গান্ধীর মস্তিষ্ক প্রসূত। এটা সেট করা হয়েছিল কি জন্য, যাতে এই যে গ্রাম ভিলেজগুলো, এই ছোট ছোট গ্রামগুলো প্রত্যন্তরে, সেইগুলোর যাতে ডেভেলপ ঘটানো যায়। গান্ধী কিন্তু সেই জন্য এই কথাটা বলেছিলেন। তাহলে এই যে এখান পরবর্তীকালে এই গান্ধীর যে মস্তিষ্ক প্রসূত ধারণাটা, সেটাকে আমাদের আর্টিকেল 40 এর মধ্যে ডিরেক্টিভ প্রিন্সিপালস এর মধ্যে আর্টিকেল 40 গান্ধী অ্যাজ এ গান্ধিয়ান ফিলোসফি সেখানে কি করা হয়, অ্যাড করা হয়। কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 40। এরপর আসবো আর্টিকেল 43। দেখো আর্টিকেল 43 তে আমরা যেখানে সোশ্যালিস্ট প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম সেখানে পেয়েছিলাম কি, সেখানে একটা পার্ট বলেছিলাম প্রত্যেক শ্রমিকের জীবন ধারণের জন্য উপযুক্ত মজুরি প্রদান করতে হবে, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক সাংস্কৃতিক সুযোগ সুবিধাগুলো দিতে হবে। এটা বলেছিলাম আর্টিকেল 43 তে সোশ্যালিস্ট ফিলোসফিকে। এখানে তাহলে এখানে আর্টিকেল 43 কোন জায়গাটা আছে, এখানে কিন্তু ওখানে আরো একটা পার্ট আছে যে গ্রামে কুটির শিল্পের প্রসার ঘটাতে হবে। এটা কিন্তু আর্টিকেল 43 তে আছে, এটা কিন্তু গান্ধিয়ান ফিলোসফির মধ্যে পড়ছে। তাহলে কি, টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ অন ইন্ডিভিজুয়াল কোঅপারেশন বেসিস ইন দ্য রুরাল এরিয়াস। এটা কিন্তু আমাদের আর্টিকেল 43 তে বলা হচ্ছে কি, গ্রামে কুটির শিল্পের প্রসার ঘটাতে হবে, এটা আমাদের আর্টিকেল 43 তে বর্ণনা। তাহলে আর্টিকেল 43 পুরোটা যদি আমরা ডেসক্রাইব কি করি, কি বলা হচ্ছে, টু সিকিউর লিভিং ওয়েজেস, a decent standard of life and the social and the cultural opportunities for all the workers, and to promote cottage industries on individual or the cooperation basis on the in the rural areas। এটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 43 তে পুরোটাতে। ক্লিয়ার? এরপর আসবো আর্টিকেল 43B। আর্টিকেল 43B তে কি বলা হচ্ছে, আর্টিকেল 43B তে বলা হচ্ছে টু প্রমোট ভলিউন্টারি ফরমেশন, অটোনোমাস ফাংশনিং, ডেমোক্রেটিক কালচারাল প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সার্ভিসেস অফ কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে আর্টিকেল 43 কি বলছে, এখানে ভলিউন্টারি ফরমেশন করতে হবে, অটোনোমাস ফাংশনের ডেমোক্রেটিক সেন্ট্রাল এন্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট এন্ড কোঅপারেটিভ সোসাইটিস, এইগুলো ফরমেশন করতে হবে। কত নম্বর আর্টিকেল বলছে এটা, আর্টিকেল 43 তে বলা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে। ক্লিয়ার? আর্টিকেল 43B পেলাম। আর্টিকেল 43B তাছাড়া এর সাথে কোন রিলেটেড আছে, আর্টিকেল 46। তাহলে আর্টিকেল 46 এ কি বলা হচ্ছে, এরপর আসবো আর্টিকেল 46। আর্টিকেল 46 এ কি বলছে, আর্টিকেল 46 এ বলা হচ্ছে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী শ্রেণীগোষ্ঠী তাদের জন্য শিক্ষা, অর্থনৈতিক সংরক্ষণ এবং উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। কারণ তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা যারা পিছিয়ে পড়া শ্রেণীগোষ্ঠী তাদের জন্য শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। কি, টু প্রমোট দ্য এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ SC, ST and other weaker section of the society and to protect from them all social injustice and the exploitation. এটা কত নম্বর আর্টিকেল বলছে, এটা আমাদের আর্টিকেল 46 এ বলা হচ্ছে। ক্লিয়ার? এরপর আসবো আর্টিকেল 47। তাহলে কি আর্টিকেল 47 এ কি বলা হচ্ছে, আর্টিকেল 47 এ বলা হচ্ছে প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এন্ড ড্রাগস, যেরকম নেশা বা মদ খাওয়া এগুলো কি নিষিদ্ধ। কি, টু প্রহিবিট দ্য কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এন্ড ড্রাগস হুইচ আর ইনজিউরিয়াস টু হেলথ। আমাদের সংবিধান আর্টিকেল 47 এ বলছি কোন রকম নেশা করা বা ড্রিঙ্ক করা নিষিদ্ধ। তাহলে আমরা মদ খাওয়া নিষিদ্ধ কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 47। এটা কি, এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর, যেটা আমাদের ডিক্লেয়ার করা হচ্ছে আর্টিকেল 47 এ। ক্লিয়ার? আর এবং লাস্ট আমরা যেটা আসবো আর্টিকেল 48। আর্টিকেল 48 এ কি বলা হচ্ছে,
গাভী বা অন্যান্য যে গৃহপালিত পশু আছে তাদের হত্যা নিষিদ্ধ করতে হবে। এখানে কি বলা হচ্ছে, টু প্রহিবিট দ্য কাউ slaughters of the cow and the other মিল্ক অ্যান্ড ব্রড কটেজ ইমপ্রুভ দেয়ার ব্রিডস। কি করতে হবে, গৃহপালিত পশু তা নিষিদ্ধ করতে হবে, তাদেরকে পালন করতে হবে। এটা বলা হচ্ছে আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 48। ক্লিয়ার? এরপর আমরা লাস্ট যেটা আসবো কি, লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আজকে তাহলে আমরা আলোচনা করলাম তিনটে যে প্রিন্সিপালের কথা বলেছিলাম, দুটো প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করলাম, সোশ্যালিস্ট প্রিন্সিপাল এবং গান্ধীয়ান প্রিন্সিপাল। আমরা ডিপিএসপি নিয়ে যে পরবর্তী ক্লাস আলোচনা করব, কনস্টিটিউশন যে পরবর্তী ক্লাস, সেখানে আমরা আলোচনা করব কি, লিবারেল এবং ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল এবং নতুন যে ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো আছে সেগুলো, এবং যে ডিপিএসপির সাথে রিলেটেড যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তী যে কনস্টিটিউশন ক্লাস থাকবে সেখানে আলোচনা করব। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ভালো লাগলে শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।